আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং আমি ফারিয়া শারমিন। ডিসি পদায়নে ঘুষের খবরকে ভুয়া বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান। প্রকাশিত সংবাদকে আমলে না নেয়ার কথা বলেন তিনি। ৩ কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে খবরের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কেলেঙ্কারিতে জড়িত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাকরি থেকে অপসারণ করে আইনের আওতায় আনা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। মাহিদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি জেলা প্রশাসক নিয়োগ নিয়ে ফাঁস হয়েছে ভয়াবহ কেলেঙ্কারির তথ্য। নিয়োগ বাণিজ্যের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মোখলেছুর রহমান এবং বিতর্কিত ২ যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলিয়া আজমের সরাসরি জড়িত থাকার খবর নিয়ে শুরু হয়েছে তোলপাড়। সিনিয়র সচিবের সঙ্গে যুগ্ম সচিব জিয়ার হোয়াটসঅ্যাপের কথোপকথনে বড় ধরনের আর্থিক লেনদেনের তথ্য তুলে ধরেছে দৈনিক পত্রিকা কালবেলা। এমন খবর যখন টক অব দ্য কান্ট্রি, তখন সচিবালয়ে জনপ্রশাসন সচিবের মুখোমুখি গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকদের তোপের মুখে সচিব বলেন খবরটি সত্য নয়। হোয়াটসঅ্যাপের খুদে বার্তার ব্যাখ্যা দেন ভিন্নভাবে। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর অন্যটা যে শো করেছে সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। অভিযোগের সত্যতা নিশ্চিত হলে পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের উত্তরও দেন ঘুরিয়ে পেঁচিয়ে। স্ট্যান্ডবাজি সংবাদ বলেও দাবি তার। আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি। সংবাদটিকে ভিত্তিহীন দাবি করে প্রেস কাউন্সিলে প্রতিকার চাইবেন জনপ্রশাসন সচিব। আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। এটা প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যা নিয়ম কানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন, তারা ব্যবস্থা নিচ্ছে। ডিসি নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ওঠা ঘুষের অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ। ওনারা ইনভেস্টিগেশন করেন, তো ইনাদের কারা ইনভেস্টিগেশন করবে? অবশ্যই আমরা করব, সরকার করবে। আমরা ইনভেস্টিগেশন অবশ্যই করব। অভিযোগ প্রমাণ হলে সচিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এই উপদেষ্টা। আমরা বিশেষ নজরে রাখছি। মাহিদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, বাংলাদেশেও হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের স্বপদে রেখে কোনোভাবেই নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরায়েজে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় 2 পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন তিনি। রিজভী জানান, শহীদ মাসুদ রানার ছোট্ট মেয়ে আরবির পড়ালেখার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। বলেন, তাহমিদ ও মাসুদরা রক্ত দিয়ে যে গণতন্ত্র কিনেছে তা যেন ব্যর্থ না হয়। পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না। ফ্যাসিস্টরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। যারা নিজ দেশের শিশুর রক্ত পান করে গ্লাসে গ্লাসে, তারা কিসের রাজনীতি করবে? পৃথিবীর কোথাও, ইটালি না জার্মানি, কোথাও তাদের গণতন্ত্রকামী মানুষ পুনরুত্থান হতে দেয়নি। জাতীয় প্রেস ক্লাবের সামনে জনপ্রশাসনে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে জাগ্রত বাংলাদেশ। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে বিতর্কিত আমলারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। এই সরকারকে অস্বস্তিকর তুলে আবারও শেখ হাসিনার আমলের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখনো এই সরকারের ভিতরে বসে আছে, যারা এই সরকারকে বিগত সরকারের কথা বলার জন্য ঘাপটি মারা লোকদেরকে বের করে দেন, নাহলে আপনারা
শান্তিতে আরেকটি নির্বাচন দিতে পারবেন না, তারাই বাধা হয়ে দাঁড়াবে জনগণের ভাষ্য। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা দেয়া বিতর্কিত জজরা কিভাবে বহাল তবিয়তে আছেন দেশবাসী তা জানতে চায় বলেও জানান জয়নুল আবেদিন ফারুক। আজকে তাই জনগণ প্রশ্ন করে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। নোবেলজি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেন হাইকোর্টের এক বিচারপতি। পরে 4 আগস্ট দেয়া ওই রায় প্রত্যাহার করে নেয় হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয় প্রধান বিচারপতির কাছে। তবে ডক্টর ইউনূসের আইনজীবী বলেন এভাবে মামলা প্রত্যাহার চান না তারা। অধরা ইয়াসমিনের রিপোর্ট। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা পরিশোধ করতে গত 4 আগস্ট রায় দেন হাইকোর্ট। দেশের উচ্চ আদালতের একটি বেঞ্চ ওই আদেশ প্রত্যাহার করে নেন। কারণ হিসেবে বলা হয়, বর্তমান বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এ সময় রাষ্ট্রপক্ষের হয়ে ওই মামলা লড়েছেন। আগস্টে উনি এসে এটা রিকল করলেন। রিকল করার গ্রাউন্ডসটা তিনি দিলেন যে উনার যে দ্বিতীয় সেকেন্ড জাজ লার্নের সেকেন্ড জাজ উনি এই কোর্টেরই ডিএজি ছিলেন এবং এই সরকারের পক্ষে এই মামলায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এমন অবস্থায় পূর্ণাঙ্গ রায় লিখতে বিব্রত হন ওই বিচারপতি। যদিও বিচারপতি হিসেবে তিনি 6 মাস ধরে মামলাটি শুনানি করেছেন। নিয়ম অনুযায়ী মামলাটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টও আমাদের একই প্রশ্ন তুলেছেন যে মামলা তো এখন জীবিত নাই, মামলা তো উড্র হয়ে গেছে, তাহলে আমরা কিভাবে বলবো? আমরা বললাম না, মামলাটা আইনত উড্র হয় নাই। আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করেই যেন সেটা করা হয়, সেটার জন্য আগামী 25 তারিখ নির্ধারণ করেছেন। এ ঘটনায় বিব্রত ডক্টর ইউনূসের আইনজীবীও। তিনি বলছেন, ক্ষমতায় যাওয়ার পর মামলা প্রত্যাহারের ঘটনায় ভুল বার্তা যাচ্ছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে উনি ক্ষমতার মাধ্যমে এইটার জাজমেন্টটাকে হয়তো উনি করেছেন। আসলে ঘটনাটা তা না, কারণ আমরা তো এই জাজমেন্টের এগেইনস্টে আপিল করার জন্য প্রস্তুতিও গ্রহণ করেছি। এর আগে আওয়ামী লীগের সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হওয়া দুর্নীতির আরেক মামলা প্রত্যাহার করে নেয় দুদক। খালাস দেওয়া হয় ইউনূস সহ 14 জনকে। উনি জাজমেন্ট দিয়েছে, আমরা সার্টিফাইড কপি পাই নাই বলে আমরা আপিল করতে পারি নাই। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। গুমের শিকার ব্যক্তিদের বক্তব্যের সঙ্গে আয়নাঘর খ্যাত ডিজিএফআই সেলের মিল পাওয়া গেছে। শুধু তাই নয়, সংস্থাটি তাদের সেলের পরিবর্তন ও অধিকাংশ আলামত নষ্ট করেছে বলে দাবি করেছেন গুম কমিশন সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। বৃহস্পতিবার গুম কমিশনে এক প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য দেন কমিশনের সদস্যরা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি গঠন হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলন। সময় দেওয়ার পর মাত্র 13 কার্যদিবসে 400 গুম হওয়া ব্যক্তি ও স্বজনরা অভিযোগ করেছেন কমিশনে। তুলে ধরেছেন নির্যাতনের নানা রোমহর্ষক কাহিনী। যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস, যারা পারপিট্রেটরস অফ দ্য ক্রাইম, ওদেরকে তো আমরা তলব করব। এরই মধ্যে বিভিন্ন সংস্থার আয়নাঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সঙ্গে মিল পাওয়া গেছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। কমিশনের চেয়ারম্যান জানান, ডিজিএফআই এর 20 থেকে 22টি সেল রয়েছে। ডিজিএফআই যেটা আপনার এই আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, ওটা তো ডিজিএফআই যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে। নিচতলায় সেল আছে প্রায় ধরেন 20-22টা সেল। অ্যাকচুয়ালি আয়নাঘর এটা সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে আয়নাঘর, পপুলারলি নোন এজ আয়নাঘর। কমিশনের আরেক সদস্য জানান, ডিজিএফআই সেল পরিদর্শন করে দেখা যায় ইতোমধ্যে অনেক আলামত নষ্ট করা হয়েছে। আয়নাঘরে পরিবর্তন স্থগিত করার জন্য লিখিতভাবে বলা হয়েছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স তারা নষ্ট করে দিয়েছে ওয়ালে পেইন্ট করে, যেখানে ভিকটিমরা একসময় বলেছিল যে তাদের অনেক কথা, নাম এগুলো লেখা ছিল, অনেকের ফোন নাম্বার, অনেকের ঠিকানা লেখা ছিল। ওই জিনিসগুলা পেইন্ট হওয়ার কারণে সেটা আর আমরা সেখানে পাইনি। কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, গুম সংক্রান্ত যে কোনো অভিযোগ আমলে নেবেন তারা। ভিকটিমকে আমরা বিভাজন প্রক্রিয়ায় নিব না। আমরা দেখব তিনি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার কিনা, তিনি ডাকাত ছিলেন না তিনি জঙ্গি ছিলেন নাকি, এই বিভাজনে আমাদের যাওয়ার কোনো ইখতিয়ার নেই। খুব স্পষ্টভাবে বলি, যিনি
এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার তার অভিযোগ আমরা গ্রহণ করব। 6 আগস্ট 2009 থেকে 5 আগস্ট 2024 সালের মধ্যে গুমের ঘটনাগুলো খতিয়ে দেখবে এই কমিশন। শাকিলা করিম, RTV, ঢাকা। সরকার পতনের পর সীমান্ত দিয়ে প্রভাবশালীদের পালানোর পথ রুদ্ধ করতে কঠোর ছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তারপর অনেকেই পালিয়েছিল বলে স্বীকার করেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। আন্দোলন দমনে বেআইনি আদেশ দেওয়া হলেও সদস্যরা তা পালন করেনি বলে দাবি মহাপরিচালকের। দুপুরে বিজিবি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, ছাড় দিয়ে বিএসএফকে বাড়তি সুবিধা দেওয়া হবে না। সুফিয়ান ফারাবির রিপোর্ট। 5 আগস্ট রাজধানীর 14 পয়েন্টে সরকার পতনের দাবিতে সমবেত হন ছাত্র জনতা। সেই আন্দোলন রুখে দিতে বিজেপিকে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আন্দোলনের প্রতি সম্মান দেখিয়ে গুলি ছুড়তে অপারগতা প্রকাশ করে সদস্যরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার প্রায় 2 মাস পর ব্রিফিংয়ে এমন দাবি করেন সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। আমার বিজেপির সদস্য আছে 80-90 জন, এক এক দিক থেকে 10-15 হাজার ছাত্র জনতা আসছে। আমি বলেছি সবাই পোস্ট ছেড়ে দিয়ে সাইডে চলে যাও, জাস্ট ভ্যানিশ। কারণ এখানে 10-15 হাজার ছাত্র জনতার গার্ড করার কোনো প্রয়োজন নাই। এখানে কোনো ধরনের গার্ড করতে গেলে হতাহতের সংখ্যা বাড়বে। সরকার পতন না হলে মহাপরিচালকের পদ ছাড়তে হতো বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। প্রতিদিনই তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় মিটিং, ওখানে যে পুলিশ যে ভূমিকা পালন করছে সেটা বিজেপি করতে পারছে না। সেটা তো আমার এক ধরনের, আমি বলবো যে জবাব দেওয়া বা যেটা বললেন, এবং যেটা অতটুকু বলতে পারি যে পরিস্থিতি পরিবর্তিত না হলে আমি এখানে থাকতে পারতাম কিনা তার নিশ্চয়তা আমি দিতে। শেখ হাসিনার দেশ ত্যাগের পর বিগত সরকারের অনেকেই সীমান্ত দিয়ে পালিয়েছে বলে স্বীকার করেন বিজেপি মহাপরিচালক। 5 আগস্ট বিকাল সন্ধ্যা থেকে আমরা সেটি অনুমান করতে পারছিলাম সরকারের ঘনিষ্ঠ উচ্চপদস্থ, মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ কর্মী যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি, পুলিশের কাছে হস্তান্তর করেছি। সীমান্তে কোনো ছাড় না দিয়ে বিজিবি পেশাদারিত্ব দেখাবে বলে জানান মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। পেশাদার একটা সম্পর্ক বিএসএফ এর সাথে বজায় রাখতে হবে, কারণ এটা দেশের সীমান্তের নিরাপত্তার বিষয়টুকু আছে, সেটি আমরা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করছি এবং কোনো কিছুতে কম্প্রোমাইজ করে নিজেরা ছাড় দিয়ে কোনো কিছু হবে না, এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। মানে আপনি আপনাদের দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স, আমি আমাদের দেশের বর্ডার গার্ড ফোর্স, এখানে কেউ কারো চাইতে কোনো অংশে কম নয়। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। জামিনে কারামুক্ত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে কারামুক্ত হন তিনি। এর আগে তার জামিন সংক্রান্ত আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলার আসামি মাহমুদুর রহমান বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন দেন। আগামী 2 দিন ঢাকা সহ 5 বিভাগে অতি ভারী বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস দিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল থাকায় আগামী 48 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে। এদিকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। আশ্বিন মাসের মাঝামাঝি সময়ে বুধবার সন্ধ্যা থেকে রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়, ফলে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অনেকেই বিপাকে পড়েন। রাজধানীতে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত 44, চট্টগ্রামে 120 ও কক্সবাজারে 114 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি মাথায় নিয়ে অফিসে যেতে হয় সাধারণ মানুষকে। যে উন্নয়ন করে গেছে এই উন্নয়ন জোয়ারে আমরা বাঁচতেছি, এখন কঠিন অবস্থা, পুরো রাস্তাই জ্যাম। 2 ঘন্টা শুধু খিলগাঁও থেকে আসলাম। যারা দায়িত্বে আছে, দায়িত্বরত, তারা কি আসলে কি ঘুমিয়ে আছে না কি করতেছে সেটা আমরা কিছু জানি না। এলিফ্যান্ট রোডে এতটাই পানি ছিল যে বাস এতটুকু ডুবে গেছে, ইভেন বাসের মধ্যেও পানি চলে আসছে। আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা আছে। রাজশাহী, ঢাকা,
খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ পরবর্তী 48 ঘন্টার জন্য জারি করা হয়েছে। বাংলাদেশে যে সমুদ্র বন্দর আছে, সমুদ্র বন্দর সময়কে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছি। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। বরিশালে বুধবার দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় জেলায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির কারণে নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, নতুন আইনে হবে সাইবার সুরক্ষাকে ভিত্তি করে। পর্যায়ক্রমে বাতিল হবে সব কালাকানুন। আর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এই আইন বাতিলের আগে পর্যন্ত এই আইনে যেন আর কোনো মামলা না হয় সেই ব্যবস্থা নিতে হবে। রাজধানীতে বিচার ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাইবার নিরাপত্তা আইন নিয়ে আলোচনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব, সেটার ব্যাপারে আমি একটু, সাইমুম আছে, তারপর আমাদের মাহফুজুল হক সুপন আছে, তারা বিষয় বিশেষজ্ঞ, তারপর একদম আরো যদি কোনো বিষয় বিশেষজ্ঞ দেখে থেকে আমরা কথা বলে নিব। বাট আলটিমেটলি এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে। লক্ষ্মীপুর ও যাত্রাবাড়ীতে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দেওয়া হয়। জাতীয় নাগরিক কমিটির সদস্যরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গেল 18 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলা অবস্থায় যাত্রাবাড়ীতে ফ্যাসিবাদের দোসরদের গুলিতে হত্যার শিকার হন সাকিব হাসান এবং 4 আগস্ট লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহুনি এলাকায় গুলিতে মারা যান চট্টগ্রামের পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ওসমান পাটোয়ারি। এদিকে বুধবার রাজধানীর চাংখারপুরে স্কুল ছাত্র আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গণহত্যায় মোট 31টি পৃথক অভিযোগ দায়ের করা হলো। শহীদ সাকিব হাসানের বাবা মোহাম্মদ মুর্তজা আলম এবং শহীদ ওসমান গনির বাবা মোহাম্মদ আব্দুর রহমান পৃথক 2টি মামলা দায়ের করেছেন। যেসব শহীদের পরিবার এখনো আইনি লড়াইয়ে যুক্ত হয়নি কিংবা বিভিন্ন কারণে মামলা দায়ের করতে পারেনি, তাদেরকে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি। আমরা মামলার তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করব এবং বিচার শুরু হওয়ার পর আইনি কাঠামোর মধ্য থেকে শহীদ পরিবারকে আইনি প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখব। বেড়েই চলেছে ডেঙ্গু, তবে এটি রোধে সচেতনতার ঘাটতি রয়েছে জানিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন। আক্রান্তরা মশারি ব্যবহার না করায় রোগীর স্বজন ও অন্যদের মাঝে ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গু। তাদের পরামর্শ, ডেঙ্গু রোগীদের সবসময় মশারির ভেতরে থাকতে হবে। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। রাত্রে ব্যবহার, দিনে কোনো ব্যবহার হয় না। চিকিৎসকরা দিনে ব্যবহার করা কিছু বলে না। হ্যাঁ, আসলে বলতে গেলে এই এমন চিত্র কিন্তু আমরা হাসপাতালের প্রতিটা বেডে দেখতে পেয়েছি যে আসলে চিকিৎসকরা বলেন বা বিশেষজ্ঞরা বলেন যে মশার বাহিত রোগে অর্থাৎ ডেঙ্গু রোগে যারা আক্রান্ত হয় সে সকল রোগীদের অবশ্যই সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশারি ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক। তবে এই হাসপাতালের বেডগুলোতে এসে আমরা তার ভিন্ন চিত্র দেখতে পাই। এইটার সচেতনতার অনেকটাই অভাব রয়েছে বলে মনে করছেন এখানকার রোগী এবং তাদের স্বজনরা। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি। মশারি আছে, তবে সেটি টাঙানো নেই। খুব সুন্দরভাবে পরিপাটি করে হাসপাতালের বেডে ঝুলানো আছে। রোগীরা বলছে দিনে এটি ব্যবহার করা হয় না। মশাবাহিত রোগ ডেঙ্গু। এই রোগে আক্রান্ত একজন ব্যক্তিকে কামড় দেওয়ার পর মশাটি আরেকজন সুস্থ মানুষকে কামড়ালে সুস্থ ব্যক্তিটিও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারে। কিন্তু এই ব্যাপারে রোগী ও স্বজনদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। গরমের জন্য কেউ ব্যবহার করে, কেউ খুলে রাখে। কিন্তু সকাল হয়ে গেছে, এখন সব মশারি রাইখা দিচ্ছে,
ডাক্তার আসে পরীক্ষা করবো, দেখবো, ওই জন্য খুলে রাখছি। মশা নাই তো, এই কারণে দিনের বেলা টানানো লাগতে আসে না। দিনের বেলায় মশারি ব্যবহার করলে অনেকে বিরক্ত হয় জানিয়ে রোগী ও স্বজনরা জানায়, রোগী থেকে যে ডেঙ্গু রোগ ছড়ায় সেটি তাদের জানা নেই। কোনো পরামর্শ দেয় নাই যে একটার ডেঙ্গু হয়েছে যে আমাদেরকে হবে, এটা কোনো পরামর্শ দেয় নাই আমাদেরকে। বাধ্য করে না, বাধ্য তো অবশ্যই, কিন্তু আমাদেরকে ওইভাবে বলে নাই আর। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু রোগ ছড়ানো রোধ করতে হলে মশারি ব্যবহারে সচেতন হতে হবে। যদি ডেঙ্গু ভাইরাস যার আছে শরীরে, সেই মানুষকে যদি একটা সুস্থ মশা কামড়ায়, তাহলে কিন্তু সেই মশাটা জীবাণুটা নিয়ে যাচ্ছে। তখন ওই ডেঙ্গু মশাটা যখন আরেকজন ব্যক্তিকে কামড়াবে, এরকম করে যদি 10 জনকে যদি কামড়ায়, তাহলে কিন্তু 10 জনই আক্রান্ত হচ্ছে। সেই জন্য মশারিটা একান্ত প্রয়োজন। তিনি আরো বলেন, বর্তমানে যে হারে বৃষ্টি হচ্ছে তাতে এডিস মশা বাড়তে পারে। থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, সেটা কিন্তু একটা বড় কারণ ডেঙ্গু মশা ছড়ানোর জন্য। বিপুল দেবরায়, RTV, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আলামিন হোসেন নামে এক ব্যক্তিকে হত্যায় বাড্ডা থানার করা মামলায় আনিসুল হককে গ্রেফতারের আবেদন করে পুলিশ। আবেদনের সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিল না। পরে গ্রেফতার আবেদন মঞ্জুর করে বিচারক। এদিকে ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গেল রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এছাড়াও রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকেও গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 5 আগস্ট বাগমারাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহীতে মামলা হয়েছে। দুর্গাপূজার সামনে রেখে জেলায় জেলায় চলছে প্রতিমা তৈরির কাজ। সিরাজগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। কাদামাটি দিয়ে নিপুণ হাতে প্রতিমা তৈরি করেছেন তারা। খরা মাটির কাজ শেষ করে এখন চলছে রং তুলির কাজ। তবে বৈরী আবহাওয়ার কারণে চাহিদা অনুযায়ী প্রতিমা তৈরি করতে পারছেন না তারা। এদিকে পালপাড়ায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এই জেলার 9টি উপজেলার 501টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। লক্ষ্মীপুর শহর সহ উপজেলার বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। তার সঙ্গে চলছে প্যান্ডেলের সাজসজ্জা এবং রং তুলির কাজ। যদিও বুধবার মহালয়ের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি বৃদ্ধি করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রাজধানী আগারগাঁওয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান বাহিনীর স্টাফ অফিসার অপারেশনস লেফটেন্যান্ট কমান্ডার সালমান। উপকূলীয় এলাকায় 4টি জোনে 299টি মন্দির ও পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। আমরা এটা দৃঢ় কণ্ঠে বলতে পারি যে এই পূজাকে কেন্দ্র করে যারাই কোনো অশান্তির সৃষ্টি করবে তাদের ব্যাপারে কিন্তু আমরা যাতে না হয় সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি খুব কঠোরভাবে চলমান রয়েছে। এছাড়াও আমাদের রুটিন পেট্রোল তো এর সাথে চলমান রয়েছে। তো সবার কাছে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যদি কোনো সৃষ্টি হয়, এরকম সম্ভাব্য তথ্য যদি আপনাদের কাছেও থেকে থাকে, দেশবাসীর মাধ্যমে আমরা বলতে পারবো। আপনারাও বিশেষ করে উপকূলীয় অঞ্চলে নির্দ্বিধায় বাংলাদেশ কোস্টগার্ডকে আপনারা এই তথ্য প্রদানের সহায়তা করবেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি খাতের অস্থিরতা মোকাবেলায় সরকারের প্রস্তুতি আছে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, 2025 সালের মধ্যে আরও 35টি ও 2025 থেকে 28 সালের পরিকল্পনায় সব মিলিয়ে 100টি গ্যাস কূপ খনন করা হবে। বাসাবাড়ি ও শিল্প কারখানার গ্যাস সংকট মোকাবেলায় সরকার কাজ করছে জানিয়ে ফজল কবির খান বলেন, গ্যাস কূপ খনন প্রকল্পের সময় এবং বাজেট বৃদ্ধির সুযোগ দেওয়া হবে না। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।